সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাই আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং আমার সাউন্ড ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু জানাবেন, ঠিক আছে? আর হ্যাঁ, ফাহমিদা রংপুর থেকে ওয়ালাইকুম আসসালাম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন। আমরা শুরু করতে চাই, যেহেতু আসরের নামাজের আমি উজু করে আসছি কিন্তু নামাজ পড়ার টাইমটা পাই নাই। তো আমরা আপনাদেরকেও টাইমটা দিব। আমি গত ক্লাসে যে জিনিস পড়িয়েছিলাম, গত ক্লাসের কারো কোনো সমস্যা আছে? গত ক্লাসের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে এখনই করেন, ঠিক আছে? আদারওয়াইজ আমরা ভার্ব পড়াবো আজকে। জি, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। গত ক্লাসের পড়ার কারো কোনো সমস্যা যদি থাকে শুধু তারা হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ, শিল্পা, শাপলা, পারভিন, হ্যাঁ। আদারওয়াইজ সবাই ধরেন এটা একটা পেজ, এটা এটা একটা খাতা। খাতা এইভাবে না, এটাকে এইভাবে ধরেন, এইভাবে ধরে একটা গ্রাফ আঁকেন আগে দ্রুত। হ্যাঁ, শাপলা। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার লেকচার 3 স্যার রাইট ফর্ম অফ ভার্ব ছিল, আমরা তো ব্যাচ 3, আমাদের ওইটা হয় নাই স্যার, আপনি তো সেদিন টেন্স করাইছেন স্যার। হ্যাঁ, আর বাকিদের, আচ্ছা ঋতুর কাছে একটু শুনতে চাই। নমস্কার, ময়মনসিংহ থেকে বলছি। হ্যাঁ, ঋতু। ঋতু। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে কি পড়াইছি আমি একটু বুঝাই বলি। মানে আপনাদের একটু এখানে ক্লাস আমি বলি, টেন লেকচার 3-এ টেন্স ছিল, সাথে রাইট ফর্ম। রাইট ফর্ম অফ ভার্ব ছিল, কন্ডিশনাল ছিল, ঠিক না? আগের বার এটা পড়াইছি নাকি এই দুইটা বাকি আছে এটাই বলতেছেন? স্যার রাইট ফর্ম ভার্ব কন্ডিশনাল তো তার আগে ক্লাসে পড়িয়ে ফেলছেন। তাহলে তো টেন্সও শেষ, তাহলে আজকে আমরা ভার্বই পড়াবো। স্যার গত ক্লাসে টেন্সের সাথে আবার ভার্বের নিয়মও পড়াইছেন, কিছু ভার্বের নিয়মও ছিল। না না, ওটা ওই ভার্বের নিয়ম না, ওটা টেন্সের নিয়মই। তাহলে আমরা আজকে ও ভার্ব পড়বো। আচ্ছা আমি ভুল। বলি, আমরা যদি ব্যাচ 3-এর যদি কেউ যদি বলেন যে আপনাদের রাইট ফ্রম ভার্ব এবং কন্ডিশনাল হয় নাই, সেটা আমি অন্য একটা ক্লাসে নিব, ঠিক আছে? সেটা আপনারা ওখানে বলবেন। হ্যাঁ, তাহলে সবাই ভার্ব হেডিং দেন। যাদের বাসা থেকে আওয়াজ আসতেছে তারা আমার দয়া করেন, মাফও করেন, দয়াও করেন। আগে গ্রাফটা লিখেন। আসরের ব্রেক শুধু 10 মিনিট দিব, ঠিক আছে? যদি কেউ যদি কিছু করলে কিছু করার নাই, কারণ মাগরিবের আজান আবার দিবে। এই সময়টার জন্য এমন কিচ্ছু করার নাই। 10 মিনিট মানে পুরা 10 মিনিট, শুধু 4 রাকাত ফরজ পড়বেন। হুম। উপরে ভার কথাটা আছে, ঠিক আছে? এইবার সব একটু লিখে নেন।
নরিন কি বলবে, নরিনকে একটু দেখা। নরিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি বলেন? স্যার আমি ব্যাচ 5-এ, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লেকচার 2 ক্লাসটা তো হয় নাই স্যার। মুখানা কেন? ব্যাচ কত বলছেন এটা? 5, আমি 5-এ স্যার। এখানে 3 এবং 5 দুটেই আছে। যেটা হয় না এটা অবশ্যই হবে, আচ্ছা স্যার, ডেফিনেটলি স্যার হবে। এটা আপনি করবেন? কেন আমি নিলে খুশি। জি স্যার, আপনার জন্যই ভর্তি হয়েছি আবার নতুন করে। আচ্ছা, তাহলে অবশ্যই আমি নিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা, দোয়া করবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঋতু দ্রুত। ঋতু একবার না বলছেন, আবার কি বলবেন? ঋতুকে একটু দাও, ঋতুকে। জি স্যার, কথা বলতো। স্যার আপনি যেই টপিকসে মানে যেটুকু পড়ান স্যার, আমাদের তো এতটুকুই করতে হবে, বাড়তি কিছুটা করতে হবে না। প্র্যাকটিস আপনি বাসা থেকে করবেন, ঠিক আছে, বাড়তি কিছু বলতে আমি এটুকুই করলে হবে, না এটুকুই করলে হবে। না, আমি যেটুকু পড়াই অতটুকু হলো কোর জায়গা, কিন্তু জি প্র্যাকটিস আপনাকে করতে হবে। এখন ধরেন আমি আপনাদের রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে আজকে জিরান্ড এবং ইনফিনিটিভ কিছু ওয়ার্ড আছে, এগুলো তো আমি আপনাদের বলে দিব, আপনি পড়বেন, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। এখানে জি পজিটিভ ভার্ব আমি পড়াবো, বাট লিঙ্কিং ভার্ব গুলো আপনাকে মুখস্থ করতে হবে। কিছু কিছু জিনিস মুখস্থ করার, এগুলো আপনাকে পড়তে হবে, তো যেটা বুঝানোর সেটা আমি বুঝাই দিব এবং ধরাই দিব। বিশ্বাস রাখেন, আমি 10টা ক্লাস করার পর আল্লাহ যদি বাঁচায় রাখে আপনি ইংরেজি প্রাইভেট পড়াবেন, আপনি যে অঞ্চলেরই মানুষ হন না কেন, একবার পড়া তো। ডিগ্রি চাকরির শিক্ষার্থী পড়াবেন। জি ফারজানা স্যার। আক্তার, ইনকে যেহেতু বুঝেন নাই, ইনকেস বুঝাবো, আপনি এত অস্থির হয়েন না, হ্যাঁ। আচ্ছা, এবার সব কাটো, আর কোনো কথা বলা যাবে না। নামাজ পড়ি নাই তো আপনারা, আপনাদের এমন সময় ক্লাস একটু মানে মাগরিব এবং আসরের মাঝামাঝি, ঠিক আছে। তো কাজে আমি বিপদে আছি। আগে লেখা শেষ করছেন কিনা একটু তাড়াতাড়ি বলেন। আর ফারজানা, আপনি মনে করবেন ক্লাসের শেষে। বুঝাই, হ্যাঁ। তারপর আমরা আমাদের মেইন আলোচনায় যাব, ঠিক আছে। ওকে, তাহলে একটু কথা বলি, শুনেন ভাইয়ারা, একটু খুব মনোযোগ দিয়ে একটু শুনেন, একটু সোজা হয়ে বসেন, জাস্ট একটু সোজা হয়ে বসেন, হ্যাঁ। দেখেন, এই যে ভার্ব, এই ভার্বটা প্রধানত দুই প্রকার। এক হলো ফাইনিট ভার্ব, দুই হলো নন ফাইনিট ভার্ব, ঠিক আছে। ফাইনিট ভার্ব এমন একটা জিনিস, এটা ছাড়া দুনিয়াতে কোনো বাক্য গঠন করা যাবে না। নন ফাইনিট ভার্ব ছাড়া বাক্য গঠন করা যায়। এখন এই যে নন ফাইনিট ভার্ব, এটা আবার 3 প্রকার। প্রথমটা হলো জিরান, দ্যাট মিনস ভার্ব প্লাস আইএনজি, এখানে সবাই 3 স্টার দেন। দুই হলো ইনফিনিটিভ, এটা মানে হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। তিন হলো পার্টিসিপল, ঠিক আছে, এটা আবার 3 প্রকার। প্রথমটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, এটা 3 স্টার দিবেন। এখন দেখেন, জিরান মানেও ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল মানেও ভার্ব প্লাস আইএনজি, কোন প্যাচ কি লাগছে কিনা? দুটো দেখতে একই রকম, তাহলে প্রশ্ন ভাই এটা কখন কি হতে পারে? এটাই আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তারপর দুই হলো পাস্ট পার্টিসিপল, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে বি3। পারফেক্ট পার্টিসিপল মানে হলো হ্যাভিং প্লাস বি3। আমার কথাটা আবারও শুনেন, বলছি এই নন ফাইনিট ভার্বটা কত প্রকার? 3 প্রকার। প্রথমটা জিরান্ড, দ্বিতীয়টা ইনফিনিটিভ, তৃতীয়টা পার্টিসিপল। পার্টিসিপল আবার 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে। তাহলে নন ফাইনিট ভার্বের সেগমেন্টটা ডান। এবারে এই পাশে একটু আসেন, দেখেন এই যে ফাইনিট ভার্ব, এটা আবার 2 প্রকার। এক হলো প্রাইমারি বা মেইন ভার্ব, দুই নাম্বারটাকে অক্সিলারি বা হেল্পিং ভার্ব বলা হয়। কি ভার্ব? হেল্পিং। 2 নাম্বার প্রাইমারি বা হেল্পিং ভার্ব বলা হয়, ঠিক আছে। এখন যেটা অক্সিলারি ভার্ব, এটা আবার 4 প্রকার: টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মোডাল ভার্ব, ঠিক আছে। আর যেটা প্রাইমারি ভার্ব বা মেইন ভার্ব, এটা 4 প্রকার: ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, কজিটিভ, লিঙ্কিং। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, কজিটিভ, লিঙ্কিং। আমি গ্রাফে যতটুকু কথা বলছি আপনারা সবাই এতটুকু ক্লিয়ার কিনা একটু জানান। তারপর আমি এটা নারী নক্ষত্র সব দেখাবো, আপনারা অতটুকু ক্লিয়ার কিনা আমি ঠিক যতটুকু নিয়ে কথা বলেছি।
আমি যতটুকুতে কথা বলেছি আমার ভাই এবং বোনেরা সবাই অতটুকুতে ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হন তাহলে সেভ 10 মিনিট সময় দিতে চাই, শুধু আসরের নামাজটা পড়বেন, ঠিক আছে? দিব নাকি 8 মিনিট দিব? মানে আমার 4 রাকাত পড়তে যতক্ষণ লাগে, আপনারা যারা যারা পড়েন একটু পড়ে নেন, ঠিক আছে? হ্যাঁ, এখন টাইম কত দেখো তো ভাই, 5টা কত, 5টা 12 থেকে 5টা 22 একবারে ক্লাস শুরু হবে তখন, ঠিক আছে? সবাই তাহলে নামাজটা একটু পড়ে নেন, ঠিক আছে? হ্যাঁ, পার্টিসিপলটা সব আমরা ধরে ধরে পড়াবো, ঠিক আছে? হ্যাঁ, নামাজ পড়েন সবাই, আমার ভিডিওটা
ওকে, তাহলে আমরা আসছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে আমাকে সময় দেওয়ার জন্য। তাহলে আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, সবাই একটু সোজা হয়ে একটু বসবেন প্লিজ। যাদের আমার প্রতি ন্যূনতম ভালোবাসা বলেন বা রেসপেক্ট বলেন বা সম্মানের জায়গাটা বলেন আছে, আমরা একটু মানে আপনি পড়বেন, 5 মিনিট পড়বেন, একটা কোয়ালিটিটিভ পড়া পড়েন, তাহলে ভালো লাগবে। দেখেন, এই যে ভার্ব, এই ভার্বটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হলো ফাইনিট, দুই নন ফাইনিট। যেটা ফাইনিট, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হলো প্রাইমারি বা মেইন ভার্ব, দ্বিতীয়টা হলো অক্সিলারি বা হেল্পিং ভার্ব, যেটাই বলেন না কেন। এখন এই যে প্রাইমারি ভার্ব, এটা আবার 4 প্রকার। প্রথমটা ট্রানজিটিভ, দ্বিতীয়টা ইনট্রানজিটিভ, তৃতীয়টা কজিটিভ, চতুর্থটা হলো লিঙ্কিং। যেটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এটা 4 প্রকার। প্রথমটা টু বি, দ্বিতীয়টা টু হ্যাভ, তৃতীয়টা টু ডু, চতুর্থটা হলো কি মোডাল ভার্ব। আর যেটা নন ফাইনিট ভার্ব, এটা আবার 3 প্রকার। জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। পার্টিসিপল আবার 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। শারমিন নওগা, মাথা নিচে কেন? আপনি কি লিখতেছেন এখনো? আমাকে মাফ করবেন, ঠিক আছে? আমার সামনে থাকলে আমার এইরকম গালিগালাজ শুনতে হবে, কিছু করার নাই। কারণ কে বড় কে ছোট এটা আমি নিতে পারবো না, কারণ আপনি এখন আমার সামনে এখানে আপনি কি করতেছেন এটা দেখা যাচ্ছে। আল্লাহ পাকের নাম নিয়ে সবাই শুরু করেন, লিখেন ফাইনিট ভার্ব লিখে একটু হেডিং দেন, ফাইনিট ভার্ব। সবাই ফাইনিট ভার্ব লিখে হেডিং দিবেন। সবাই দোয়া করেন আমরা যেন একটা কি বেস্ট ক্লাস আপনাদেরকে উপহার দিতে পারি স্বল্প সময়, আল্লাহ যদি বরকত যদি দেয়। শেষ করতে পারবেন? সবাই ফাইনিট ভার্ব লিখে হেডিং দেন। খুব ছোট্ট করে লিখবেন, যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। একটা এক্সাম্পল, আমি 5টা এক্সাম্পল লিখলাম। ধরুন বললাম যে আই 6 ওয়ার্ড। সবাই খুব দ্রুত 5টা এক্সাম্পল লিখবেন। হুম, আগে একটু লিখে নেন যাদের সংজ্ঞাটা লেখা শেষ হয়েছে। নূর, নূর জান্নাত বা নূরে জান্নাত, আপনাকে একটা কথা বলি। যদি আমার এখানে কোনো নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে 81 জন, 81 জনের সমস্যা হবে, ঠিক আছে? যদি আপনার মনে হয় যে আপনার সমস্যা হচ্ছে, তাহলে প্লিজ কাইন্ডলি একবার বের হবেন, বের হয়ে আবার একটু প্রবেশ করবেন, ঠিক আছে? বের হয়ে আবার একটু প্রবেশ করবেন। আমি একবার মাঝামাঝি জায়গাতে রাখছি, হ্যাঁ। হুম। ওকে, সবার কি লেখা শেষ? এই এক্সাম্পল গুলো লেখা শেষ কিনা আমি একটা তথ্য এখান থেকে শিখাবো, হ্যাঁ। আই শেলার, আই উইল, ওই সমস্যা নাই। ফারহানা, ওটা কোনো সমস্যা না। সেটা আমরা টেন্সের ক্লাসে বলছি। সবার যদি লেখাটা শেষ হয় ভাইয়া, আমি প্রথমেই বাক্যটা লিখছিলাম। আচ্ছা, এখন আমি ফাইনিট ভার্বের সংজ্ঞায় কি লিখেছিলাম? ফাইনিট ভার্বের সংজ্ঞায় লিখেছিলাম, যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে বলা হয় ফাইনিট ভার্ব। এটাই তো বলছি। আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, যদি একটা প্রশ্ন করি যে ভাইয়া এই বাক্যটা কোন টেন্সে আছে, সবাই বলেন তো এটা কোন টেন্সে আছে, কমেন্টে জানান এই বাক্যটি কোন টেন্সে আছে। দেখেন, আমি এইবার, হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, এটা পাস্ট টেন্সে আছে, হ্যাঁ। থ্যাঙ্কস। বাক্যটি পাস্ট টেন্সে আছে, আপনারা সবাই জানেন। আপনাদের কাছে আমার প্রশ্ন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই বাক্যটা পাস্ট টেন্সে আছে বুঝতে পারলাম। আচ্ছা বলেন, আমি প্রশ্ন করার পর, এখন কেউ আর কমেন্ট করবেন না, আমি প্রশ্ন করার পর আপনাদের মাথায় কোন শব্দটা দেখে, বা আমি প্রশ্ন করার পর এই বাক্যের কোন শব্দটা দেখে আপনি, বা কোন শব্দটার উপর আপনি বেসিস করে বলছেন
ভাইয়া এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ওই শব্দটা কি? আপনি এই পুরো বাক্যের কোন শব্দটা দেখে বুঝতে পেরেছেন যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স? ওই শব্দটার নাম কি? স। আপনারা জানেন সি, সি অর্থ দেখা, এই সি এর পাস্ট ফর্ম হলো স। এই কারণে আপনি এই একটা ওয়ার্ড দেখে কিন্তু পুরো বাক্যটাকে সার্টিফাই করতে পারছেন। এই কারণে এটার নাম হলো ফাইনিট ভার্ব। আমি সংজ্ঞাতে সেটাই লিখছি, যেই ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তারে কি বলা হয়? ফাইনিট ভার্ব। শুধু ক্লিয়ার কিনা জাস্ট একটু বলেন, জাস্ট ক্লিয়ার কিনা? হ্যাঁ। তারপরটা আসেন, বললাম হি হ্যাজ মাস মানি। যদি বলি এই বাক্যটি কোন টেন্সে আছে, আমরা কি বলবো সবাই? তার অনেক টাকা আছে। তার কি আছে? অনেক টাকা আছে। এই বাক্যটি কোন টেন্সে আছে? এটা অনেকে ভুল করতে পারে, আমি এই জন্য এইভাবেই হ্যাঁ, হুম, ভুল করেন আপনারা, আমার শিক্ষার্থী, হ্যাঁ টেন্স পড়াইছি। আচ্ছা, এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স এটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে ফাইন। আচ্ছা, আমি বলার পর আপনি এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলছেন। এই যে পুরো যে বাক্যটা আছে, এই বাক্যের কোন শব্দটা দেখে আপনি উপনীত হয়েছেন যে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? বলেন তো। সেই শব্দটার নাম কি? হ্যাজ না? এই হ্যাজ হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট মানেই তো কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এতটুকু কি বুঝাতে পেরেছি? তাহলে আপনি যেহেতু এই শব্দটা দেখে বুঝতে পারছেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে এটা নাম হলো ফাইনিট ভার্ব। আশা করি ক্লিয়ার। বলেন 3 নম্বর বাক্যটা, আই উইল গো টু কলেজ বা আই শিল গো টু কলেজ, বলেন তো এই বাক্যটা কোন টেন্সে আছে? এই বাক্যটা কোন টেন্সে আছে? একটু দ্রুত কথা বলতে হবে, আমি কিন্তু আমার সংজ্ঞার সাথে মিল রেখে, হ্যাঁ ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আপনি, আমি প্রশ্নটি করার পর এখানকার কোন শব্দগুলো দেখে উপনীত হয়েছেন যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স? এই অংশটুকু না? যেহেতু আপনি এই অংশটুকু দেখে উপনীত হয়েছেন যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, এই কারণে এটা নাম হলো ফাইনিট ভার্ব। আমি তো সংজ্ঞাতে তাই বলছি নাকি? যেই ভার্ব দ্বারা আপনি নির্ণয় করতে পারবেন সেটাই তো। তারপরটা আসেন, হি ওয়াজ রিডিং আ বুক। দেখেন, এই যদি বলি বাক্যটা কোন টেন্সে আছে, সবাই বলতেন এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে বুঝতে পারছেন? এই অংশটুকু। অর্থাৎ এই যে বাক্যটা আছে, এই বাক্যটা যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা আপনি বুঝতে পারছেন এই দুটি শব্দ মিলে। এই কারণে এই দুটি শব্দের নাম হলো ফাইনিট ভার্ব। এটা এটা দ্বারা পারছেন, এটা এটা দ্বারা পারছেন, এটা এটা দ্বারা পারছেন। অর্থাৎ যেই ভার্ব দ্বারা আপনি স্পেসিফিকলি বলে ফেলতে পারতেছেন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, ওই শব্দটার নাম আমি ফাইনিট ভার্ব। আমি কি এতটুকু বুঝাতে পেরেছি? তাহলে বলেন এটা কোন টেন্স? এটা কোন টেন্স? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ পাস্ট ইনডিফিনিট টেন্স। শুধু এই একটা শব্দ থেকে বুঝতে পারছেন এটা ফাইনিট ভার্ব। ওকে। এন্ড ফাইনালি উপরে আর একটা বাক্য আছে, এগুলো পড়াইছি, দ্রুত বলেন। এখন আর টেন্স বলতে হবে না, এখানে ফাইনিট ভার্ব কোনটা বলেন? এখানে ফাইনিট ভার্ব কোনটা? এখানে ফাইনিট ভার্ব কোনটা? হ্যাজ ডান, হ্যাজ ডান। কারণ এই দুইটা মিলে একটা টেন্স ফর্ম করে, এই দুইটা মিলে আপনি কি কি বলতে পারতেছেন? এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারতেছেন। এখন সবার কাছে আমার প্রশ্ন, আমার সংজ্ঞার সাথে আপনারা কি বুঝতে পারছেন পুরো বিষয়টা? সংজ্ঞাতেই বলছি, যেই ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। আমার কি দোষ? যদি এতটুকু বুঝাতে পারি, একটা নোট লেখেন সবাই। নোটে লিখবেন, ফাইনিট ভার্ব ছাড়া কখনোই বাক্য গঠন করা যায় না। ফাইনিট ভার্ব ছাড়া কি কোনো বাক্য গঠন করতে পারবেন কেউ? যদি পারেন তারা কিন্তু পুরস্কার ব্যবস্থা করব। কেউ আছেন নাকি? কিন্তু বাংলায় পারা যায়। হ্যাঁ আমি বললাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি এই কলেজের ছাত্র, কোনো ভার্ব আছে? বাংলায় পারা যায়, বাট ইংলিশে কোনোভাবেই বাক্য ফর্ম করা যাবে না। যদি এতটুকু বোঝাতে পারি, শুধু জাস্ট ক্লিয়ার কথা লিখেন, ক্লিয়ার। আমরা নন ফাইন ভার্ব শিখবো। জাস্ট ক্লিয়ার কথাটা লিখেন। কেউ না বুঝলে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, আমি বুঝাই দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এইবার নন ফাইনিট ভার্ব লিখে হেডিং দেন, নন ফাইনিট ভার্ব। কি লিখে হেডিং দিবেন? নন ফাইনিট ভার্ব। এটা কি
নন মানি না, আগেই না, না মানে তো বুঝিনি, তাহলে লিখেন যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। আমরা এক্সাম্পল আসি। ঠিক এটা সি। হ্যাঁ, একটু লিখে নেন সবাই দ্রুত। হুম, আমার আমার একটু লিখে নেন। দেখো তো এটা কেমন। হ্যাঁ, সবার কি লেখা শেষ করতে পারবো? ব্যাকগ্রাউন্ড দিয়ে আমাদের কি লেখা শেষ? লেখা শেষ কিনা? হুম, দেখেন আমি নন ফাইন ভার্বের সংজ্ঞাতে বলছি নন, কার ক্লাস কি হয় নাই নাকি হয়েছে সেটা না হলেও অবশ্যই পাবেন, কোনো সমস্যা নেই। আমরা নন ফাইন ভার্বের শুরুতে বলছি যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে বলা হয় নন ফাইন ভার্ব। কি করা যায় না? নির্ণয় করা যায় না। দেখেন এই যে বাক্যটি আছে, যদি বলি, হ্যাঁ, আগে কথা শুনেন খুব ভালোভাবে সবাই, আপনারা স্মার্ট যুগের ছেলে মেয়ে জেনজি, ঠিক আছে? এই বাক্যটা দেখেন আনুপাতিক হারে দুইটা ভার্ব আছে, এর বাইরে কিন্তু আর কোনো ভার্ব নেই। এখন যদি প্রশ্ন যদি করি ভাইয়া এই বাক্যটা কোন টেন্সে আছে, কি বলবেন? এই যে বাক্যটা আছে এই বাক্যটাতে দুটি ভার্ব আছে। আমার প্রশ্ন হলো যে
এই বাক্যটি কোন টেন্সে আছে, তখন কি বলবেন যদি প্রশ্নটা এইভাবে যদি করি? কিভাবে বুঝতে পারছেন এটা পাস্ট টেন্সে আছে? কারণ সির পাস্ট ফর্ম সব আছে। দেখেন আপনি কিন্তু এই একটা ওয়ার্ড দেখে উপনীত হচ্ছেন যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এজন্য এটা ফাইনাইট ভার্ব। বাট সিঙ্গিং দ্বারা কি এ জীবনে কোনো টেন্স নির্ণয় করা গেছে? ফিউচারে কি যাবে? কোনো সম্ভাবনা কি আছে? কোনোভাবেই পসিবল না। সো এ কারণে এটা হলো নন ফাইনাইট ভার্ব। এটা হলো কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। আমার মেসেজটা ছিল কি? আমার মেসেজটা ছিল ফাইনাইট ভার্ব দ্বারা টেন্সটা নির্ণয় করা যাবে, নন ফাইনাইট দ্বারা টেন্সটা নির্ণয় করা যাবে না। আশা করি এতটুকু বুঝাতে পেরেছি। যদি এতটুকু বুঝাতে পারি, 2 নম্বর দেখেন, হি হেল্প দ্য ম্যান টু ক্রস দ্য রোড। এই দেখেন এই বাক্যে দুটি ভার্ব আছে, এই একটা ভার্ব আছে, এই একটা ভার্ব আছে। সবার কাছে প্রশ্ন, এই বাক্যটি কোন টেন্সে আছে? এই বাক্যটি কোন টেন্সে আছে? পাস্ট টেন্স আছে, কারণ হেল্পের পাস্ট ফর্ম কি? হেল্প। পাস্ট টেন্স আছে, কিভাবে বুঝতে পারছেন? এই শব্দটা দেখে। আচ্ছা বলেন, টু ক্রস দিয়ে কি কোনো টেন্স কি নির্ণয় করা যায়? এমন কোন সূত্র কি দুনিয়ার বুকে আছে নাকি? পৃথিবীতে এমন কোন সূত্র কি আছে? টু প্লাস ভার্বের বেস ফর্ম বা ইনফিনিটিভ দিয়ে কি কখনোই কোনো টেন্স নির্ণয় করা গেছে? যাবে না, কোনোভাবে পসিবল না। নেক্সট বলছে, এইবার প্রশ্ন হলো এই বাক্যটা কোন টেন্সে আছে? সবাই তাহলে বলেন, এই একটা ভার্ব আছে, এই একটা ভার্ব আছে। এই বাক্যটা কোন টেন্সে আছে? কথাগুলো বুঝার চেষ্টা করবেন প্লিজ। যারাই মুখস্থ করবেন তারা কিন্তু বইতে গিয়ে সংজ্ঞা দেখবেন, এমন এক সংজ্ঞা দিছে বইতে। সবার কাছে তো বই আছে, বইটা খোলেন না, আপনাদের বইতে কি সংজ্ঞা দেওয়া আছে? বলে কাজ করে আর কাজ করে না। আমি ইংলিশে পারি না, আবার কাজ কেমনে করামু? কাজ দেখেন আপনাদের বইতে কি আছে। হ্যাঁ ভাইয়া, এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে বুঝতে পারছেন? এখানে ইজ আছে, দেখছেন? এম ইজ আর আছে, ঠিক আছে, দেখছেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাট রিডিং দ্বারা কিন্তু কোনো টেন্স নির্ণয় করা যায় না, এই জন্য এটা নন ফাইনাইট ভার্ব। মেহের, মেহেরুল লেখছে এটা নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আপনি যদি কন্টিনিউয়াস টেন্স যদি না চিনেন, আপনারা কিন্তু কি, এখন কিন্তু বর্ষাকাল, আপনারা ফেনী পাঠামো, ফেনী গিয়া তাহলে ত্রাণ দিয়ে আসেন। কাজে কাজ করি খান, অকাজে কোনো রাখা যাবে না। আর ডাকাতি ধরলে কিন্তু শেষ। মানে আমার মনে হয়েছে আর কি, বাংলাদেশের সবচাইতে মানে টাউট বাট পরগুলো সব হলো ওইদিকে মনে হয়। এই সময়ের ভিতরে মানে ডাকাতি করা লাগবে। এখন আপনি বলেন যে কুড়িগ্রাম থেকে গিয়ে কি কোনো লোক ফেনীতে ডাকাতি করে? নাকি কক্সবাজার থেকে এসে ফেনীতে মানুষ ডাকাতি করে? মানুষ অসহায় মানুষকে ত্রাণ দিতে যায়, ওই ত্রাণ আবার ডাকাতি করে। পরেরটা আসেন, মাই ফাদার ইজ রিটায়ার্ড অফিসার। এই বাক্যে দুটি ভার্ব আছে, দেখেন এই বাক্যে ইজ একটা ভার্ব, এই একটা ভার্ব। আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, এই যে বাক্যটি আছে, এই বাক্যটি কোন টেন্স হতে পারে? প্রথমে তো বয়স এট লিস্ট স্পেস, এটার পর স্পেস। তাহলে আসেন, মাই ফাদার ইজ এ রিটায়ার্ড অফিসার, আমার বাবা একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। দেখেন এই যে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে ইজ আছে। এটা ধারা বুঝতে পারছেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য এটা ফাইনাইট ভার্ব। বাট রিটায়ার্ড এটা হলো ভার্বের বি থ্রি ফর্ম। ভার্বের বি থ্রি মানে কিন্তু পারফেক্ট পাস্ট পার্টিসিপল, আপনি জানেন। এটা দ্বারা কিন্তু কোনো টেন্স নির্ণয় করা যায় না। তো এটা একটা নন ফাইনাইট ভার্ব। এন্ড ফাইনালি, হ্যাভিং রিসিভড ইউর লেটার, তোমার পত্র পাওয়ার পর আমি তোমাকে কল করছিলাম। প্রশ্ন হলো এই বাক্যটি কোন টেন্সে আছে? এই বাক্যে ভার্ব দুইটা, এক হলো এই কল্ড একটা ভার্ব, আর হ্যাভিং রিসিভড একটা ভার্ব। এটা পারফেক্ট পার্টিসিপলের সংজ্ঞা দিছি। হ্যাঁ, সব জায়গা থেকেই দিতে হয় রে ভাই, কারণ আমি তো এই জন্যই দাঁড়াইছি। ফাঁক ফোকর তো রেখে লাভ নাই, আপনার তো পারতে হবে। এটা
এটা পাস্ট ইনডিফিনিট কিভাবে বুঝতে পারছেন, কলের পাস্ট ফর্ম কল আছে, যেহেতু এটা ধারা টেন্সটা ধরতে পারছেন সো এটা ফাইনিট, এটা যারা পারেন না এর জন্য এটা নন ফাইনিট। যদি এতটুকু বোঝাতে পারি, আমি আবার বলতেছি, নন ফাইনিট ভার্ব ছাড়া বাক্য গঠন করা যায়, বাট ফাইনিট ভার্ব ছাড়া কোনোভাবেই বাক্য গঠন করা যাবে না। সেক্ষেত্রে ফাইনিট চেনার উপায় হলো টেন্সটা আপনি কাউন্ট করতে পারবেন, নন ফাইনিট দ্বারা টেন্স কাউন্ট করতে পারবেন না। যদি এতটুকু বুঝাতে পারি, শুধু লিখেন, জাস্ট ক্লিয়ার লিখেন, জাস্ট ক্লিয়ার। তারপর লিখেন ট্রানজিটিভ ভার্ব। সবাই তাহলে ট্রানজিটিভ ভার্ব লিখে একটু হেডিং দেন। ট্রানজিটিভ ভার্ব কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব লিখেছেন? লিখেন ট্রানজিটিভ ভার্বের বাংলা হলো সকর্মক ক্রিয়া। লিখেন যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য, যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য, যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। এখন একটা কথা দেখেন, যেহেতু ট্রানজিটিভ ভার্ব মানে হলো একটা অবজেক্ট গ্রহণ করতে হবে, তার মানে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট হলো মুখ্য। নেতা নেত্রীরা তাড়াতাড়ি লেখা শেষ করেন, কারণ জেনজি সব ছেলে মেয়ে কিন্তু নেতা এবং নেত্রী, সবার ভিতরে কিন্তু লিডারশিপ কোয়ালিটি আছে। যদিও তারা খুবই উগ্র, তারা খুবই একাগ্রচিত্ত, তারা খুবই কি হুজুগে, বাট তাদের প্রত্যেকের লিডারশিপ কোয়ালিটি আছে। তারা টেকনোলজিক্যালি ভেরি মাচ অ্যাডভান্সড। এখানে কারা কারা জেনজি আছেন হাত তোলেন তো, মানে হ্যাঁ, একটু জানান তো। 97 বা 97 পরে কারা কারা জন্মেছেন, 97 বা 97 পর থেকে 2013 পর্যন্ত? 97। আরে ওই হ্যান্ড রাইজ করা যাবে না, জাস্ট ম্যাক্সিমাম ছেলে মেয়েই তো জেনজি। জেনজি জেনজি আপনারা কিন্তু, আপনাদেরকে নিয়ে কিন্তু বিপদও আছে, কারণ আমাদের, আপনারা টেকনোলজিক্যালি অনেক বেশি অ্যাডভান্সড, কিন্তু এখন দেখবেন যে কোনো কিছু আপনি যে কোনো বিষয় জানতে চাইলে তথ্যের কিন্তু ছড়াছড়ির অভাব নেই। এখন আপনি কি পজিটিভ তথ্যটা নিবেন নাকি নেগেটিভ তথ্যটা নিবেন, সেটা যাচাই করা টাফ, খুবই চ্যালেঞ্জ। এক, দ্বিতীয় কথা হলো আপনারা টেকনোলজিক্যালি অনেক বেশি এক্সপিরিয়েন্স, আপনারা সব গুড়াগাড়া ছেলে মেয়ে, সব ম্যাক্সিমাম দেখি 99 সালের পর। ওকে আচ্ছা আসেন, অনেক সিনিয়রও আছেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আসেন দেখেন, ট্রানজিটিভ ভার্ব বলছি যেই সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য একটা অবজেক্ট গ্রহণ করতে হয়, এটাই তো বলছি। তাহলে আসেন ইন্ট্রানজিটিভ ভার্ব মানে, এখন ট্রানজিটিভ যেহেতু একটা অবজেক্ট যেহেতু লাগবেই, তার মানে অবজেক্টটা কিভাবে চিনবেন লেখেন তাহলে। কোন বাক্যের ভার্বকে, কোন একটা বাক্যের ভার্বকে, কোন একটা বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। কোন একটা বাক্যের ভার্বকে, কোন একটি বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। কোন একটি বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অবজেক্ট পাওয়া যায় তাকে কি বলে? কোন একটা বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাহলে দেখেন, বললাম যে আই কল্ড তামিম, আমি কারে কল করছি? তামিমকে। হি
প্লেড ফুটবল। এগুলো সব বিগত এটা বিগত বছর প্রশ্ন। দে টুক শেল্টার, SHELTER, হি ইটস রাইস। এখন আমি ঠিক যতটুকু কথা বলছি ততটুকু লিখছেন আগে, আমি আবারও পুরো ব্যাপারটা আগে ভাঙে বলি। বলছি যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আর এই যে ট্রানজিটিভ যে ভার্বটা আছে, এই ভার্ব যদি একটা অবজেক্ট গ্রহণই করে, এ কারণে এ কারণে এই যে অবজেক্টটা চিনতে হবে। সেক্ষেত্রে অবজেক্টটা কিভাবে চিনবেন? কোন একটা বাক্যের মেইন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাবেন তাকে বলা হয় অবজেক্ট। এবার একটা নোট লেখেন যে বাক্যের অবজেক্ট হিসেবে সাধারণত নাউন বা প্রোনাউন বসে। বাক্যের অবজেক্ট হিসেবে সাধারণত কি বসে? নাউন বা খুব দ্রুতই হবে, অচিরেই হবে। অচিরেই হবে। তাহলে আসেন, সবার কি লেখা শেষ? বলছি এই যে অবজেক্ট হিসেবে সাধারণত কি বসে? নাউন বা প্রোনাউন বসে, এটা বলছিলাম। এবার তাহলে আসেন, হি ইটস রাইস, সে ভাত খায়। বলেন এই ইট ইট অর্থ খাওয়া না? বলেন তো সে কি খায়? বলেন কি খায়? ভাত খায়। কি খায়? ভাত খায়। এই জন্য একটা অবজেক্ট আছে, যেহেতু অবজেক্ট আছে এই জন্য এটা ট্রানজিটিভ ভার্ব। এতটুকু কি বুঝতে পারছেন? বাইরে ভাই, ছেলে মেয়েগুলো মাথা বাঁচানোর থেকেও খাতা বাঁচানিতে ব্যস্ত। আমার আগে লিখে ফেলে। লিখে কি করবেন দেখুন, পরীক্ষার হলে তো আপনার মাথাটাই যাবে, আর কিচ্ছুই যাবে না। এই যে খাতায় দেয় এই সুন্দর সুন্দর নোট, পরীক্ষার হলে যাওয়ার আগে রেখে দিবেন। আচ্ছা আসেন, দে টুক শেল্টার, এটা বিগত বছরের প্রশ্ন। আচ্ছা বলেন, এই টেক, টেক অর্থ নেওয়া। টেকের পাস্ট ফর্ম হলো টুক, তার মানে নিছিল নাকি? বলেন কি নিছিল? তারা কি নিছিল? আশ্রয় নিছিল। কি নিছিল? আশ্রয়। দেখেন এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্ট আছে মানে টিবি, মানে ট্রানজিটিভ ভার্ব। তারপর দেখেন, আই কল তামিম, কল অর্থ ডাকা। কল অর্থ কি? ডাকা। বলেন কাকে ডাকে বা কাকে ডাকি? তামিমকে। কাকে ডাকি? তামিমকে ডাকি। হি প্লেড ফুটবল, প্লেয়ার তো খেলা করা। বলেন যে কি খেলে? ফুটবল খেলে। কাকে খেলে? ফুটবলকে খেলে। কি খেলে? ফুটবল খেলে। কাকে খেলে? ফুটবল খেলে। যেহেতু এই চারটা ভার্বেরই কি আছে? নাউন বা প্রোনাউন আছে বা অবজেক্ট আছে, এই কারণে এই ভার্বগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। পরীক্ষা হলে এভাবে আসে, বলে টুক কোন, মানে টুক এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, পরে মিলাই নিবেন। কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, যদি থাকে থাকবে, অথবা নাউন প্রোনাউন, এই যে ফুটবল নাউন, তামিম নাউন, রাইস নাউন, এরকম দেখেও আপনি বুঝতে পারবেন। আপনাদের প্রাইমারিতে এই জায়গাটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। আপনারা কি, আমি যেই অংশটুকু ডিসকাস করেছি এই অংশটুকু কি ক্লিয়ার কিনা একটু বলেন। যদি ট্রানজিটিভ ভার্বটা বোঝাতে পারি, সবাই কষ্ট করে লিখবেন ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব লিখেন সবাই তো কষ্ট করে। এই একজন আপু দাঁড়াইছে, হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস, দাও তো একটু জান্নাতকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলেন। স্যার আমি নোটটা লিখতে পারি নাই। নোট বলছি বাক্যের অবজেক্ট হিসেবে সাধারণত নাউন বা প্রোনাউন বসে। বাক্যের অবজেক্ট হিসেবে, হ্যাঁ ভিভো, আপনি তো নাম লাগান নাই, আপনার তো দণ্ডনীয় অপরাধ করে ফেলছেন। আমার একটু দাও তো, কি কি বলতে চাই ভাই, একটু দাও তো। ভিভো, V2332। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি, হ্যাঁ। স্যার আর একটু ট্রানজিটিভ ভার্বটা একটু রিপিট করেন।
ট্রানজিটিভ ভার্ব বলছি যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করে। তো যেই ভার্বের পর অবজেক্ট থাকে সেটাই ট্রানজিটিভ। চারটা বাক্যেরই অবজেক্ট ছিল। আবার আমি নোটে এটাও বলছি, সাধারণত কোন একটা বাক্যের অবজেক্ট হিসেবে কি থাকে, নাউন বা প্রোনাউন থাকে। লিটন চৌধুরী, ওকে। লিটনকে একটু দাও। আমি এমন ভাবে পড়াই, এগুলো নিয়ে কথা বলার আসলে প্রয়োজন আছে বলে আমি মনে করি না, যদি কারো যদি ন্যূনতম মনোযোগ থাকে। লিটন বলো। স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার, আসসালাম। আমি আসলে কয়েকদিন ধরে স্যার ক্লাস করি। আপনার ক্লাসগুলি খুবই ভালো লাগে আর খুবই বুঝি স্যার। আপনি স্যার, কেমন এতটুকু আছেন? বলার জন্য হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ খুবই ভাই। ভালো লাগে স্যার। না, আমি একটু তাড়াহুড়ো করতেছি কোন কারণে, একটু পর আবার মাগরিবের আজান দিব, ঠিক আছে? একটা কথা বলি, দিন না, শেষে অনেকে হুম, অনেকে কমপ্লেন করে অনেক তাড়াতাড়ি। আসলে খুবই মানে ওইটা আসলে তাড়াতাড়ি হওয়া উচিত, যেটুকু না আপনি তাড়াতাড়ি ওই করেন ওইটা তাড়াতাড়ি নেই। তাড়াতাড়ি এখন একটা হয়। জিনিস কি, আমরা যখন স্কুল কলেজে যখন পড়ছি, এই বয়েজ মাসের পর মাস পড়ছেন, এই নেরেশন মাসের পর মাস পড়ছেন, এই রাইট ফ্রম অফ ভার্ব মাসের পর মাস পড়ছেন। Exactly, স্যার। তো এখন অতদিন লাগবে না, শুধু দোয়া করেন, ঠিক আছে? আল্লাহ যদি বরকত যদি দেয়, Thank you, স্যার। 2 ঘন্টা অনেক কিছু। নিয়ত সহি রাখেন। ধন্যবাদ, হ্যাঁ। শুনেন, ঠিক আছে এই স্যার। মানে না ট্রানজিটিভ মানে হ্যাঁ, তার মানে কি হবে, যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় না, তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। লিখেন, যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য, হ্যাঁ এইভাবে করতে পারো, হ্যাঁ। যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় না, তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। শুনেন, বাংলা দ্বিতীয় পত্রে ইন্ট্রানজিটিভ ভার্ব মানে হলো অকর্মক ক্রিয়া, মানে অকর্মা, কোনো ক্রিয়া লাগে না। সবার কি লেখা হয়েছে? তাহলে একটা বাক্য লিখলাম, লিখলাম হি ইজ আ স্টুডেন্ট। বললাম বার্ডস ফ্লাই, পাখি উড়ে। মাদার লাভস, LAUGS, মা হাসে, ঠিক আছে? হি ওয়েন্ট টু কলেজ। চারটা বাক্য দিলাম, আর লাগবে না। চারটার ফজিলত তো শেষ করতে পারবেন না। আমি আহনাফের সাথে একটু কথা বলতে চাই। আহনাফ, বাকিরা একটু লিখে নেন। আহনাফ একটু দাও তো ভাই। হুম। প্রত্যেকের কি লেখা শেষ? প্রত্যেকের কি লেখা শেষ? শুনেন, যাদের চাকরি দরকার সত্যিকারে, তারা নামাজ পড়ে, নামাজ পড়ে অন্যদের জন্য দোয়া করবেন, তখন আল্লাহ আপনাদের দোয়া কবুল করে দিবে। এটা একটা সহিহ হাদিস কিন্তু। আপনি কি চান না আপনাদের এই সহপাঠী সবার চাকরি হোক? আপনি নামাজে দোয়া করার সময় আপনি সবার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া সবার আগে কবুল করে নেবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। আমি জানি না আপনারা আমার সাথে এগ্রি করেন কিনা, ঠিক আছে? নামাজে তো বাপ মার জন্য সবার জন্য দোয়া করেন না আপনারা? তো ওই দোয়া করার সময় আপনি আপনার সহপাঠী বা আপনার ব্যাচ ফ্রেন্ড, মানে ব্যাচমেট বলেন, বা যারা বেকার আছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার বেকার তো গোছাই দিবে। আমি জানি না আপনারা বিশ্বাস করেন কিনা আমার কথাটা, এটা কিন্তু সত্যি কথা, এটা একটা সঠিক হাদিস, সহি হাদিস কিন্তু এটা। একটু করেন। দোয়া করতে কি টাকা লাগে? আর আপনারা করবেন না, এই যে কয়েকজনের চেহারা দেখে বোঝা যাচ্ছে ওরা করতে চাচ্ছে না। না, নারীরা একটু ওইদিকে আবার একটু হিংসা করে, হ্যাঁ। হিংসা না, ইসলামে বলে ঈর্ষা করা আর কি। ঈর্ষা করা জায়েজ, কিন্তু হিংসা করা কিন্তু হারাম, ঠিক আছে? সেটা করা যাবে না, এটা মেয়েদের ভিতরে বেশি, ছেলেদের থেকে। আচ্ছা আসেন, বলছি ইন্ট্রানজিটিভ ভার্ব মানে হলো তার যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য কি করে,
অবজেক্ট গ্রহণ করে না, তো তারা কি বলা হয়? ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে আসেন, বললাম বার্ডস ফ্লাই, পাখি উড়ে, কথা শেষ কিনা? বার্ডস ফ্লাই, পাখি উড়ে, কথা কিন্তু শেষ, আর কিন্তু কিছু দরকার পড়তেছে না, বাক্যটাও শেষ, অর্থপূর্ণ হয়ে গেছে। এখানে কেউ নাউন প্রোনাউন আছে? কি বা কার দ্বারা প্রশ্ন করা লাগবে? নাই। আচ্ছা আমি বললাম ইন দ্য স্কাই, পাখি কোথায় উড়ে? আকাশে উড়ে। দেখেন ইন কি কোনো নাউন প্রোনাউন? হ্যাঁ। আপনি যদি এবার যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন যদি করেন, এটা সাবজেক্ট বুঝাবে, অবজেক্টটা খুঁজে পাইবেন না। খুবই জটিল জিনিস, ঠিক আছে। আবার বললাম মাদার লাভস, মা হাসে, মাদার লাভ, মা হাসে, দেখেন সাবজেক্ট ভার্ব, এখানে কোনো অবজেক্ট আছে? নাই, খেলা শেষ। ধরেন এখন বললাম যে মাদার লাভস, মা হাসে, উইথ মাই পেট, মানে আমার কি নিয়ে, আমার মানে পোষা প্রাণী নিয়ে, আর প্রাণী নিয়ে হাসতে হাসতেছে আর কি, আছে না যে বিড়াল নিয়ে যে হাসাহাসি করে না মানুষ, বা আপনার বাচ্চা নিয়ে হাসাহাসি করতেছে, ঠিক আছে। তো দেখেন এই উইথ কিন্তু কি নাউন প্রোনাউন না, কথা বুঝে নিয়েন। আবার এই যে স্টুডেন্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা কি কোনো নাউন প্রোনাউন? এটা কিন্তু কোনো নাউন প্রোনাউন না। সাবজেক্ট ভার্ব, এটা কি কোনো নাউন প্রোনাউন? না, এটা নাউন প্রোনাউন না। তো এই কারণে দেখেন একটা ভার্বের শেষে কিন্তু কি নাই, অবজেক্ট তথা নাউন প্রোনাউন নেই। এই কারণে এই ভার্ব গুলোকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এখানে এই দুইটা বিগত বছরের প্রশ্ন, যদি এতটুকু বুঝাতে পারি, শুধু লিখেন ভাই একটা ইনট্রানজিটিভ ফুল ডান, ইনট্রানজিটিভ ফুল ডান লিখেন। আর এটা লেখার পর একটা নোট লেখাবো আমি শেষে। একটা নোট লিখেন ভাইয়া, এখানে বলছি মানে আগেরটাতে অবজেক্ট, অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, না থাকলে ইনট্রানজিটিভ। আর অবজেক্ট থাকার শর্ত কি? নাউন প্রোনাউন থাকবে। আর নাউন প্রোনাউনটা কিভাবে খুঁজে বের করবেন? কি বা কাকে দ্বারা? দেখি এখানে প্রশ্ন করেন কি বা কাকে দ্বারা। টু কি কোনো নাউন প্রোনাউন? এ কি কোনো নাউন প্রোনাউন? ইন কি কোনো নাউন প্রোনাউন? উইথ কি কোনো নাউন প্রোনাউন? না। এই কারণে ইনট্রানজিটিভ ভার্ব। একটা নোট লিখেন, লিখবেন সাধারণত ইনট্রানজিটিভ ভার্বকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না। খুবই ইমপ্রেসিভ হয়েছে, খুবই চমৎকার হয়েছে, ঠিক আছে, হ্যাঁ। আমি নোটে বলেছি ইনট্রানজিটিভ ভার্বকে সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না। যদি কারো দেহে যদি কোনো শক্তি যদি থাকে, এই বাক্যটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দেখান। কোনো ক্ষমতা আছে? পারবেন কেউ? দেখান, হিম্মত আছে নাকি? দেখান। তাহলে এটা করেন, করেন। এটা সম্ভব না। তাহলে সবাই লিখেন যে ইনট্রানজিটিভ ফুল ডান। আমরা এখন পজিটিভ ভার্ব শিখবো, পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব হচ্ছে, শুনেন, পজিটিভ ভার্বের বাংলা হলো প্রযোজক ক্রিয়া। আমি আপনাদের রাইট ফর্ম ভার্ব যেহেতু হয়ে গেছে, আচ্ছা আমি কি তখন কি পজিটিভ ভার্ব পড়াইছিলাম রাইট ফর্ম ভার্ব বা ইয়েতে? হুম, তাহলে একটু দ্রুত করতে হবে। লিখেন যে সকল ভার্ব, মানে আগে একটু বুঝাই, মানে কোন একটা ভার্বের কাজ, আগে লিখেন কোন একটা ভার্ব এর কাজ, কোন একটা ভার্ব এর কাজ, কোন একটা দুইটা স্লাইডে নাও, যেহেতু বড় বড় তিনটা তিনটা করে ছয়টা, দুইটা স্লাইডে নাও। যে সকল ভার্ব এর কাজ সাবজেক্ট নিজে না করে তা অন্যকে দিয়ে করিয়ে নেয়, তাকে পজিটিভ ভার্ব বলে। যে সকল ভার্ব এর কাজ সাবজেক্ট নিজে না করে তা অন্যকে দিয়ে করিয়ে নেয়, তাকে পজিটিভ ভার্ব বলে। যে সকল ভার্ব এর কাজ সাবজেক্ট নিজে না করে তা অন্যকে দিয়ে করিয়ে নেয়, তাকে পজিটিভ ভার্ব বলে। এখন আমি তাহলে একটু কথা বলি। বললাম
লিটন গরুকে ঘাস খাওয়ায়। আচ্ছা বলেন এখানে খায়টা আসলে কি? কাজটা কিন্তু করতেছে গরু, আমি বললাম লিটন গরুকে ঘাস খাওয়ায়। আমি বললাম যে আমি চুল কাটায় আছি, বা আমি চুল কাটছি, চুলকে আমি কাটছি। দেখেন ভার্বের কাজটা কিন্তু অন্য জন করে, কিন্তু ক্রেডিটটা আমি নিচ্ছি। আমি বললাম মা শিশুকে চাঁদ দেখায়, আচ্ছা চাঁদ কি ছেলে দেখতেছে না? আমি বললাম মা দেখায়। বললাম মা শিশুকে ভাত খাওয়ায়, খায় কিন্তু ছেলে। আমি বললাম মা খাওয়ায়। ঠিক আছে। পজিটিভ ভার্বের মিনিং হলো প্রযোজক ক্রিয়া। একটু কথা বলতাম, তা হ্যান্ড রাইজ করেন, কথা কি আসমান থেকে আনবেন নাকি? টাইম কিন্তু চলে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো হলো প্রযোজক ক্রিয়ার কাজ। ঠিক আছে, শুধু লিখেন পজিটিভ ভার্ব পাঁচটা লেখেন, আমি লিখে দিচ্ছি। এই পাঁচটা হলো পজিটিভ ভার্ব। ঠিক আছে, আমরা সলভ ক্লাসে পজিটিভ ভার্বের বিস্তারিত ডিসকাস করবো, আজকে আর না। ঠিক আছে, এই পাঁচটা পজিটিভ ভার্ব একটু লিখে নেন, পাঁচটা পজিটিভ ভার্ব একটু লিখে নেন। এখানে টোটাল কয়টা হয়েছে? সাতটা, সাতটা নাকি ছয়টা? ওকে, তাহলে লিখছেন। এইবার সবাই তাহলে লিখেন, সবাই তাহলে লিখেন লিঙ্কিং ভার্ব লিখেন, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব আমরা অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপেন্ট স্পিচের ক্লাসে কি পড়াইছি একটু বলো তো? লিঙ্কিং ভার্ব আমি কি পার্টিসিপেন্ট স্পিচ নিয়েছিলাম? তাহলে লিখেন লিঙ্কিং ভার্ব। সবগুলো মুখস্থ রাখবেন, তাহলে কিন্তু মায়ের আছে। একটু লিখে নেন একটু আচ্ছা কোন আমি এটা কি বলতে চাই একটু দিতে পারবা? আপনি তো কথা বলবেন, আপনি হ্যান্ড রাইজ করলে আমার জন্য একটু সুবিধা হয়, ঠিক আছে? কিন্তু আপনি আমার এই সুযোগটা দিবেন না, আমি জানি। কারণ আপনি বুঝার চেষ্টা করবেন না। ছোট ভাই, একটু কি দিতে পারবা? ধরো তোমার বোন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, বলেন বলেন। স্যার, সাউন্ডটা একটু কম মনে হচ্ছে আমার কাছে। সাউন্ড সাউন্ড কম হলে আপনি বের হয়ে আবার একটু প্রবেশ করেন, ঠিক আছে? এই ছাড়া কোনো মেডিসিন দিতে পারবো না। ঠিক আছে স্যার। হুম, হুম। ঘরে ফ্যান দিলে সাউন্ড কম হয় একজন বলছে। আর থাক, সমস্যা নেই, আপনি ওনারা এইভাবে বলার দরকার নেই। হ্যাঁ, সবাই একটু লিখে নেন, একটু দ্রুত লিখেন।
ওকে, যদি সবার লেখাটা শেষ একটু দেখেন, হ্যাঁ, লিঙ্কিং ভার্ব গুলো একটু দেখেন। হ্যাঁ, সে তো কি, কে লিখে নেই, হ্যাঁ সরি, এটা কিপ, কে তো হলো কিপ, সরি, হ্যাঁ, কে তে কিপ, আচ্ছা আসেন। দেখেন ভাই, আমাদের যে লিঙ্কিং যে ভার্ব গুলো আছে, লিঙ্কিং ভার্ব গুলো কি, এ তো হলো অ্যাপিয়ার, বি তে বিকাম, বি ভার্ব সবগুলো, এফ এ ফিল, লুক, লিসেন, এস এ হলো স্মেল, সাউন্ড, সুইট, স্টে, রিমেন, রিজেম্বল, টি তে টেস্ট, কে তে কিপ, ঠিক আছে, টি তে টেস্ট, কে তে কিপ, এগুলো হলো লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। মনে রাখবেন সাধারণত লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, কি বসে, অ্যাডজেক্টিভ, সেটা আমরা কোন ক্লাসে শিখবো, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ক্লাসে শিখবো। আপনাদের পরবর্তী ধাপ হলো অক্সিলারি ভার্ব হেডিং দেন, আমরা সবার আগে টু বি ভার্ব লিখে দিব। এগুলো হলো টু বি ভার্ব, ঠিক আছে। দ্বিতীয়ত হলো টু হ্যাভ ভার্ব, তিন হলো টু ডু ভার্ব, চার হলো মোডাল, ঠিক আছে। আগে উপরের অংশটুকু লিখে নেন। লাবণী, লাবণী আর ফাহমিদা দুজনকে একসাথে দাও, একটু কথা বলি, ওনারা কি জানি বলতে চাইতেছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, প্রশ্নটি স্যার আপনার। ভালো আছেন? জি আমি আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? স্যার ওই যে লিঙ্কিন ভার্বের আগে ওই যে নোটটা বলেন স্যার, ওইটা শুনতে পাই নাই, নেটওয়ার্কের সমস্যা ছিল। লিঙ্কিং ভার্বের কোনো নোট তো বলিনি, মানে আচ্ছা। ইনট্রানজিটিভ ভার্বের এখানে বলছি যে ইনট্রানজিটিভ ভার্বকে সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না, ও আপনি কি আচ্ছা। বুঝছেন? জি স্যার, আচ্ছা, ধন্যবাদ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, হ্যাঁ। নেক্সট, লাবণী, আপনাদের কি লেখা শেষ এটা? না আপনি স্যার। একটু শেষ করেন, হ্যাঁ, তারপর কি কথা বলবে, দ্রুত শেষ করতে হবে ভাই, হ্যাঁ। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন আপু। স্যার। এস দিয়ে উম, দুই নাম্বারটা মানে বুঝি নাই। এস, এস এ হলো সাউন্ড, কোনটা এখানে এস, নাকি ওখানে হলো না স্যার, ওই থিঙ্কিং সাউন্ড, ভার্বে সাউন্ড, সুইট, স্মেল, স্টে, আর দিয়ে রিমেইন আর কি জানি ওটা রিজেম্বল, বুঝলাম না তো। রিজেম্বল, আর ই এস ই এম বি এল, রিজেম্বল। থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ, তাহলে আমি একটু বলি ভাই, আমাদের টু বি ভার্ব গুলো কি, টু বি ভার্ব গুলো হলো বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বিং, টু বি। টু হ্যাভ ভার্ব গুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, টু হ্যাভ। টু ডু ভার্ব গুলো হলো ডু, ডাজ, ডিড, ডান, ডুইং, টু ডু। আর আমরা মোডাল ভার্ব গুলো একটু লিখে দিচ্ছি, তাহলে খুব দ্রুত লিখেন মোডাল ভার্ব, তাহলে একটু মোডাল ভার্ব গুলো লিখে দিচ্ছি, ঠিক আছে। লিখেন, ক্যান, উড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড, দেয়ার, ought to, used to, would rather, had better, ডট 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 ওরা ওয়ার্ড আছে, ঠিক আছে। এখানে শেল শুড লেখা হয়, হ্যাঁ শেল শুড লেখা। একটু লিখে নেন, দেখেন ভাইয়া, আমাদের মোডাল ভার্ব গুলো কি, মোডাল ভার্ব গুলো হলো ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড, দেয়ার, অট টু, ইউজ টু, উড বেটার, হ্যাড বেটার, প্লাস ডট ডট ডট, এরকম আরো কিছু ওয়ার্ড আছে।
এই ওয়ার্ডগুলোকে মূলত বলা হয় মোডাল ভার্ব। আর মোডাল ভার্বের ভার্বে কোন ফর্ম হয়? বেস ফর্ম বসাতে হয়। কোন ফর্ম? বেস ফর্ম। সেটা আপনারা জানেন বলে আমি মনে করি। আপনাদের কি মোডাল ভার্বের অংশটা শেষ? প্রত্যেকের লেখা হয়েছে কিনা? আমাদের প্রত্যেকের মোডাল ভার্বের সেগমেন্টটা লেখা হয়েছে কিনা? যদি প্রত্যেকের লেখা শেষ হয় তাহলে আমরা আমাদের আজকের ক্লাসের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জায়গা সেখানে আসতে চাই। ঋতু কি বলবো? ঋতুকে একটু দাও তো, ঋতু। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার। উডরেদারের পরে শব্দগুলো বুঝি নাই, হেড বেটার নাকি? হ্যাঁ, হ্যাড বেটার। তারপরে? শেল শুড। না না স্যার, সেল শুডের আগে যে এই সি এন ডট ডট এটা বুঝি এটা নাই। ইটিসি মানে ইত্যাদি ইত্যাদি, আরে ভাই, এটসেট্রা। Ten। হুম। হুম, ধন্যবাদ। ওকে, সবাই কেটে দাও। ওকে, তাহলে আমরা এখন যে কাজটি করতে চাই সেটা হলো, সবাই তাহলে হেডিং দেন, জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য। ইটিসি ইটিসি হবে রে ভাই, কনা ইটিসি। সবাই হেডিং দেন, জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য। এই তথ্যটা লিখে একটু হেডিং দেন, জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য। জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য লেখার পর আমি জিরান্ড লিখে হেডিং দিয়ে দিবেন। আমরা আগে জিরান্ড শেখাবো, জিরান্ডের প্র্যাকটিস করাবো, ঠিক আছে? হ্যাঁ। হুম। এইবার সংজ্ঞাটা একটু লিখেন। হ্যাঁ, লিখেন, যে সকল ভার্ব প্লাস আইএনজি, আমি এখানে গ্রাফের ভিতরে সংজ্ঞাটা লিখে দিয়েছি, দেখেন। এখানে একটু আগে একটু সামনে একটু তাকান, দেখেন। বললাম যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তাকে জিরান্ড অবলিক ভার্বাল নাউন অবলিক নাউন বলে। এইবার সবার সংজ্ঞাটা একটু লিখেন। যদি জিরান্ড লিখে হেডিং দেওয়া হয়, এইবার একটু লিখবেন, সংজ্ঞাটা লিখেন। লিখেন, যে সকল ভার্ব প্লাস আইএনজি, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তাকে জিরান্ড অবলিক ভার্বাল নাউন অবলিক নাউন বলে। এই যে আমি এখানে লিখেছি সেটাই। যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তাকে জিরান্ড ভার্বাল নাউন অবলিক নাউন বলে, ঠিক আছে? প্রয়োজনে আমি আবার বলে দিচ্ছি, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তাকে জিরান্ড অবলিক ভার্বাল নাউন অবলিক নাউন বলে। সংজ্ঞাটা লেখার পরে গ্রাফটা তোলেন। এবার আমি দুটি এক্সাম্পল আপাতত বুঝাই দিচ্ছি।
তারপর এই দুটি বাক্য একটু লিখবেন। আগে জিরানের সংজ্ঞাটা লেখেন, লেখার পর গ্রাফটা লিখবেন। শুনেন, অপশনে যদি কোনো কারণে জিরান না থাকে তখন ভার্বাল নাউন অ্যান্সার করবেন, যদি ভার্বাল নাউন না থাকে তখন নাউন। বাট সবার আগে প্রায়োরিটি পাবো কোনটা? জিরান। এই প্রশ্ন সবাই করে, জন্য আমি তিনটা জিনিসই লিখে দিয়েছি। তিনটা জিনিসই কেন লিখে দিয়েছি আশা করি এখন ক্লিয়ার। আমার এখানে যদি নেটওয়ার্কের সমস্যা হয়, এই 79 জনেরই সমস্যা হবে। দু একজনের সমস্যা যেহেতু, আপনারা একটু প্লিজ বের হয়ে আবার একটু প্রবেশ করবেন বলে বিশ্বাস রাখি। ঠিক আছে, করো করে দিচ্ছি, একটু ওয়েট করেন। আমাদের ব্যাটারিটি চেঞ্জ করতেছে, 10 সেকেন্ড একটু অপেক্ষা করেন আপনারা, হ্যাঁ? লাইনটা অফ করবে ভিডিওটা। ওকে, ব্যাটারিটা চেঞ্জ করে দিয়েছি, আশা করি এখন আপনাদের সমস্যা কিছুটা হলেও লাঘব হবে। ঠিক আছে, তাহলে দেখেন, আমি মানে যে কথাগুলো বলছিলাম সেটা আবার একটু বলি। বলছি, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তাকে বলা হয় জিরান্ড, অথবা ভার্বাল নাউন অথবা কি নাউন। ঠিক আছে, এখন এখানে আমি দুটি বাক্য লিখছি, দেখেন এই দুটি বাক্য আমি একটু প্রমাণ করে দেখাচ্ছি। দেখেন, একটা ইংরেজি বাক্যের স্ট্রাকচার কিন্তু এমন, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হলো অবজেক্ট, ঠিক না? এক্ষেত্রে কোন একটা বাক্যের সাবজেক্ট হিসেবে সাবজেক্টের ঘরে যেই ওয়ার্ডটা বসে তার নাম হলো সাধারণত নাউন। আবার কোন একটা বাক্যের অবজেক্ট হিসেবে অবজেক্টের ঘরে যেই পার্টসিপ স্পিচ বসে তার নাম কিন্তু নাউন। যদি আপনারা আমার 1 নং ক্লাসটা করতেন তখন কিন্তু আপনারা এই জিনিসগুলো আগে থেকেই পড়ে আসতেন। আবার বলতেছি, একটা ইংরেজি বাক্যের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সেক্ষেত্রে এই যে কোন একটা বাক্যের সাবজেক্ট হিসেবে সাবজেক্টের ঘরে যে পার্টসিপ স্পিচটা বসাতে হয় তার নাম হলো নাউন। কোন একটা বাক্যের অবজেক্ট হিসাবে অবজেক্টের ঘরে যে পার্টসিপ স্পিচটা বসাতে হয় তার নামও হলো নাউন। যেমন একটু এখানে দেখেন, রিডিং ইজ এ গুড হ্যাবিট। দেখেন, এই বাক্যে ইজ কিন্তু একটা ভার্ব। আচ্ছা বলেন, ভার্বের আগে কার ঘর? সাবজেক্টের ঘর না? ভার্বের আগে কে বসে? সাবজেক্ট বসে। আর বাক্যের সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। এবার বলেন, যে সকল ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে তার নাম কি? জিরান। যে সকল ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে তার নাম কি? জিরান না? 1 নাম্বার বাক্যটি কি সবাই ক্লিয়ার? 1 নং সেন্টেন্সটি সবাই ক্লিয়ার কিনা একটু জানান। কোশ্চেন নাম্বার 1, আপনারা প্রত্যেকেই ক্লিয়ার কিনা একটু বলেন। নামাজের জন্য বিরতি দান লিখছে একজন, এখন 20-এ বলছে। আরে ভাই, আপনাদের নামাজ তো পড়বো, ওটা তো ফরজ, পড়বেন।
তাহলে আসেন, আই স এ বার্ড, আই স এ বুক ডিকেইং, আমি একটা দেখতেছি কি এক বই ক্ষয় হয়ে গেছে আর কি, ঠিক আছে। দেখেন এই বাক্যে এ কি, এ কিন্তু আর একটা নিয়ম একটু শিখাই, ডিটারমিনার্স এর পর, ঠিক আছে দেখেন ভাইয়া, ডিটারমিনার্স এর পর যদি আপনারা দুটি শব্দ পান, সেক্ষেত্রে প্রথম শব্দটি হয় অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি হয় নাউন, ঠিক আছে। ডিটারমিনার্স এর পর যদি দুটি শব্দ পান, সেক্ষেত্রে প্রথম শব্দটি হয় অ্যাডজেক্টিভ, দ্বিতীয় শব্দটি হয় নাউন। দেখেন এই বাক্যে এ, এ কিন্তু একটা ডিটারমিনার্স, এরপর ওয়ার্ড আছে একটা, দুইটা, তার মানে এটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি নাউন। এইবার বলেন যে সকল ভার্ব প্লাস আইনজি নাউনের কাজ করে তার নাম কি, জিরান কিনা বলেন। যে সকল ভার্ব প্লাস আইনজি কোন একটা বাক্যে নাউনের কাজ করে তার নাম হলো জিরান্ট। এতটুকু কি বুঝাতে পেরেছি? আমি প্র্যাকটিস করাবো, কোনো সমস্যা নাই, আমি আমার কথাগুলো আবারও বলতেছি। দেখেন এই বাক্যে ইজ একটা ভার্ব, ভার্ব এর আগে বসে সাবজেক্ট, আর বাক্যের সাবজেক্ট হিসেবে বসে নাউন। আপনি জানেন যে সকল ভার্ব প্লাস আইনজি ভার্বেরও কাজ করে নাউনের কাজ করে তার নাম হলো জিরান্ট, এই কারণে রিডিংটা এখানে জিরান্ট। আবার দুই নঙ্গে বসছেন, এই একটা ডিটারমিনার্স, ডিটারমিনার্স এর পর যদি আপনারা দুটি ওয়ার্ড পান, সেক্ষেত্রে প্রথম ওয়ার্ডটি হয় অ্যাডজেক্টিভ, দ্বিতীয় ওয়ার্ডটি হয় নাউন, এই কারণে এটা নাউন। আর যে সকল ভার্ব প্লাস আইনজি নাউনের কাজ করে তার নাম কি, জিরান্ড। ডিকেইং মানে ক্ষয়প্রাপ্ত হওয়া আর কি, বা নষ্ট হয়ে যাওয়া, বা ধ্বংস হয়ে যাওয়া আর কি। যদি এতটুকু বোঝাতে পারি, শুধু লিখেন বেসিক ক্লিয়ার, লেখেন শুধু লিখেন বেসিক ক্লিয়ার। আমি প্র্যাকটিস করাবো রে ভাই, আপনাদের কোনো চিন্তা নাই, প্র্যাকটিস আমিই করাবো, এত চিন্তা করতেছেন কেন, সব তো রাই খেয়ে দিছি। দেখেন এটা 43 বিসিএস এর প্রশ্ন, এটা 43 বিসিএস এর প্রশ্ন। দেখেন হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন। আচ্ছা ধরেন এটা যদি হয় সাবজেক্ট, এটা যদি হয় ভার্ব, ভার্বের পর ঘরটা কার, এটা অবজেক্টের ঘর না? একটু আগেও পড়াইছি যে কোন একটা বাক্যের অবজেক্ট হিসেবে কি হয়, নাউন বা প্রোনাউন হয় না। এটা কিন্তু কোনো প্রোনাউন না, কারণ আপনি জানেন প্রোনাউন মানে হলো মাই, হি, হার, তার মানে প্রোনাউন মানে তো নাউন। এইবার বলেন যে সকল ভার্ব প্লাস আইনজি নাউনের কাজ করে তার নাম কি, জিরান কিনা বলেন। যে সকল ভার্ব প্লাস আইনজি নাউনের কাজ করে তার নাম কি, জিরান কিনা। সেম প্রশ্নটা এটা বিসিএস এও আসছে, আবার সার্কেল অ্যাডজুট্যান্টে আসছে। আপনারা প্রত্যেকেই এই জায়গাটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করেন। যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকেন, আমরা আরো একটু সামনে যাই, ঠিক আছে। হ্যাঁ বলেন, এটা তো যদিও পড়াইছি আমি, খুব দ্রুত বলেন, এটা 38 বিসিএস এর কোশ্চেন, এটা 38 বিসিএস এর কোশ্চেন। হ্যাঁ দেখেন এই ইজ একটা ভার্ব, ভার্বরা কি ভাবে সাবজেক্ট, আর বাক্যের সাবজেক্ট হিসেবে যা হয় তার নাম কি, জিরান্ড, ঠিক আছে ওকে। আমরা আর একটু সামনে যাই, ঠিক আছে। হ্যাঁ আসেন, এটা হলো জুডিশিয়ারি পরীক্ষার প্রশ্ন, এটা একটু দেখেন এই বাক্যটা কি হবে অ্যান্সার, এটা কি হতে পারে। আপনাদের সবার এলাকায় কি আজান দিছে এখন, সবার এলাকায় কি আজান দিয়ে দিছে? তাহলে 10 বা 15 মিনিট ব্রেক দিব, নামাজ পড়েন নাকি, নাকি একবার 40 ছেড়ে দিব বলেন।
10 মিনিট দেরি করলে কোনো সমস্যা হবে, নাকি আগে নামাজ পড়ে নিবেন? তাহলে একবার 40-এ ছেড়ে দেয়, হ্যাঁ, একবার তাহলে 40 40 বা 45-এ ছেড়ে দিচ্ছি, ওকে হ্যাঁ। তাহলে আসেন, দেখেন এখানে বলছে ওয়ার্কিং, দেখেন এই ইন একটা প্রিপজিশন, আপনারা জানেন যে প্রিপজিশনের আগে এবং পরে সবসময় নাউন হয়। এবার বলেন যে সকল ভার্ব প্লাস নাউনের কাজ করে তার নাম কি? জিরান্ড। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, দুজন হ্যান্ড রাইজ করছে, ওদেরকে একটু দাও, তোরা কিছু বলবে কিনা? স্যার ঠিক আছে, বলতেছিলাম যে শেষ করে দেন একদম, হ্যাঁ তারপরে। একবার শেষ করে দিচ্ছি তাহলে, হ্যাঁ ধন্যবাদ, হ্যাঁ। তাহলে এটা একটু বলেন, এটা কি হবে অ্যান্সার? এটা কি হবে? স্যার জিরান্ড। হুম। দেখেন টু, টু এর পর কি লাগে? এই অবজেকশন টু এর পর কিন্তু নাউন ভার্ব প্লাস আইএনজি বসাতে হয়, যে সকল ভার্ব প্লাস নাউনের কাজ করে সেটাই কি? জিরান্ড। এখন আপনারা কি জিরান কি পারবেন একটু বলেন তো সবাই, আমরা প্রেজেন্ট পার্টিসিপল দেখাচ্ছি। তারা সবাই একটু হেডিং দেন, প্রেজেন্ট পার্টিসিপল লিখে একটু হেডিং দেন, প্রেজেন্ট পার্টিসিপল। যাদের পাস্ট, যাদের প্রেজেন্ট পার্টিসিপল হেডিং দিয়েছেন তারা লিখেন যে সকল ভার্ব প্লাস আইএনজি, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং অ্যাজেক্টিভের কাজ করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল অবলিক ভার্বাল অ্যাজেক্টিভ অবলিক অ্যাজেক্টিভ বলে। যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং অ্যাজেক্টিভের কাজ করে তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল অবলিক ভার্বাল অ্যাজেক্টিভ অবলিক অ্যাজেক্টিভ বলে। একটু সংজ্ঞাটা লিখে নেন, একটু কি লিখে নিবেন সংজ্ঞাটা। যে সকল, আমি সর্বশেষ আবারও বলছি, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং অ্যাজেক্টিভের কাজ করে তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল অবলিক ভার্বাল অ্যাজেক্টিভ অবলিক অ্যাজেক্টিভ। যদি এক কথায় বুঝতে চান, যেই ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করলো জিরান্ড, অ্যাডজেক্টিভের কাজ করলো পার্টিসিপল। নাউনের কাজ করলো জিরান্ড, অ্যাডজেক্টিভের কাজ করলো পার্টিসিপল। একটু নোটে লিখে রাখেন, ছোট করে লিখে রাখেন। নাউনের কাজ করলো জিরান্ড, অ্যাডজেক্টিভের কাজ করলো পার্টিসিপল। নাউনের কাজ করলো জিরান্ড, অ্যাডজেক্টিভের কাজ করলো পার্টিসিপল। ঠিক আছে, এইবার আমি দুটি এক্সাম্পল দিচ্ছি। হুম, একটু লিখে নেন, একটু লিখে নেন সবাই। তুমি মনে হয় চাও কেউ খাওয়ায় না, মাঝে মাঝে স্যাগারিন খাওয়ায়, বুঝছো? প্রত্যেকের লেখা হয়েছে কিনা? বলছি যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল অবলিক, হ্যাঁ
আরে ফারহানা আক্তার ইজ একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পর কিয়ামতের আগের দিন পর্যন্ত অ্যাডজেক্টিভ হয়। যেই ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? আপনাদের এক বান্ধবী লিখছে এডুকেশন ইজ এনলাইটেনিং, দিলাম এটাই আপনাদেরকে। এটা আমার এক্সাম্পল ছিল। এডুকেশন ইজ এনলাইটেনিং, ঠিক আছে। হুম। সবার কি লেখা শেষ কিনা একটু তাড়াতাড়ি বলেন। প্রত্যেকের লেখা শেষ কিনা? আমি তো এগুলো নিয়ে রেডি। আসেন তাহলে দেখেন, সহজ কথা বলেন। রাইস একটা নাউন না? আচ্ছা বলেন, নাউনের পূর্বে কেয়ামতের আগের দিন পর্যন্ত কি বসে বলেন সবাই। নাউনের পূর্বে কেয়ামতের আগের দিন পর্যন্ত কি বসে? অ্যাডজেক্টিভ বসে না? তাইলে এই নাউনের পূর্বে যদি কেয়ামতের আগের দিন পর্যন্ত অ্যাডজেক্টিভ বসে, যে সকল ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল না? এই কারণে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার আমি আজকেও লিঙ্কিং ভার্ব পড়াইছি এবং সেখানে একটা কথা বলছি যে মনে রাখেন যে লিঙ্কিং ভার্বের পর সর্বদা কি বসে? অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পর সর্বদা কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এই দিক থেকেও কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ। আর যে সকল ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল। কি? প্রেজেন্ট পার্টিসিপল। পরেরটা দেখেন, আই স এ সিঙ্গিং বার্ড। আই স এ কি বার্ড? সিঙ্গিং বার্ড। একটু এইদিকে তাকান সবাই, একটু এইদিকে দেখেন। এ একটা ডিটারমিনার্স, এরপর ওয়ার্ড আছে একটা দুইটা, তাহলে প্রথমটা কি হবে? অ্যাডজেক্টিভ। দ্বিতীয়টা কি হবে? নাউন। আপনি এটাও জানেন, নাউনের পূর্বে সর্বদা কি বসে? অ্যাডজেক্টিভ বসে। দুই দিক থেকে কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ। আর যে সকল ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল। তার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল। এতটুকু কি বুঝাতে পেরেছি? এতটুকু বুঝাতে পেরেছি কিনা একটু বলেন। তারপর দেখেন, এডুকেশন ইজ এনলাইটেনিং। দেখেন এই ইজ একটা লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পর কিয়ামতের আগের দিন পর্যন্ত কি বসে? অ্যাডজেক্টিভ। আর যে সকল ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল। যে সকল ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল। এতটুকু সবাইকে বুঝাতে পেরেছি কিনা একটু বলেন। এটা মেগা প্রজেক্ট। আচ্ছা মেগা, এটা বাদ দাও, মেগা প্রজেক্ট বাদ, শুধু উন্নয়নটা রাখো। যদি এতটুকু বুঝাতে পারি তাহলে কিছু এক্সাম্পল সলভ করে, যদিও আপনাদের বান্ধবীর কারণে একটা এক্সাম্পল আমি এখানে রেখে অলরেডি পড়ায় ফেলছি। তাহলে এটা করেন, খুবই সূক্ষ্ম মাথায়, কোনো তাড়াহুড়া না, ট্রেন কোনো ছেড়ে দিচ্ছে না। অনেকে মন খারাপ করতে পারে যে সারা আজান দিতে দিচ্ছে না। ওই আপনি নামাজের পর আবার এখানে এসে বসবেন, এটা আমি আসলে টাফ হয়ে যাবে। তাহলে আসেন দেখেন, এই যে গো, এটা একটা, এই পুরোটা মিলে একটা সাবজেক্ট। দেখেন এই সাবজেক্টের ভিতরে এ একটা ডিটারমিনার, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা নাউন। আবার আপনি দিয়ে এই ডিটারমিনার নাও যদি পারেন, স্টোন পাথর একটা নাউন। নাউনের পূর্বে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ। আর যে সকল ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? পার্টিসিপল। এখানে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে প্রেজেন্ট পার্টিসিপল লিখতেন, ভার্বাল অ্যাডজেক্টিভ থাকলে ভার্বাল অ্যাডজেক্টিভ লিখতেন, শুধু অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ নিতেন অ্যান্সার, ঠিক আছে। ওকে ফাইন। এটা 38 বিসিএস এর প্রশ্ন, এটা করেন। এটা 40 বিসিএস এর সেম প্রশ্ন। সেম প্রশ্ন।
সেম প্রশ্ন। বার্কিং ডগ সেলডম বাইট, দেখেন এই পুরোটা একটা সাবজেক্ট। এই ডগ মানে কুকুর, চিনেন তার আগে নাউন, নাউন আগে অ্যাডজেক্টিভ। আর যে সকল ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম পার্টিসিপল। এ একটা ডিটারমিনার, ওয়ার্ড আছে একটা দুইটা, প্রথমটা অ্যাডজেক্টিভ দ্বিতীয়টা নাউন। যে সকল ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ। আশা করি এতটুকু বুঝাতে পেরেছি। যদি এতটুকু বুঝাতে পারি, আমরা আরো একটু তাহলে সামনে যেতে চাই। এটা 42 বিশেষের একটা প্রশ্ন। লুক এট দ্য ফ্লাইং বার্ড, লুক এট দ্য ফ্লাইং বার্ড। দেখেন এই বার্ড একটা নাউন, নাউন উপরে কি বসে? অ্যাডজেক্টিভ। যে সকল ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল। আবার দা একটা ডিটারমিনার্স, এরপর ওয়ার্ড আছে একটা দুইটা, তো সেদিক থেকেও কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ। আমি কি এতটুকু বুঝাতে পেরেছি? যদি এতটুকু বুঝাতে পারি, তাহলে আচ্ছা, তাহলে সবাই লিখেন ভাই ফুল ক্লাস ফুল ডান। ঠিক আছে, আমরা তাহলে এই একটা বাক্য আছে 37 বিসিএস এর, এটা যদিও আমি লেখাইছি, এটা একটু দেখেন। এটা যদিও লেখাইছি, একটু দেখতে পারেন চাইলে। এই ইজ একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর সর্বদা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর যে সকল ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল। যদি এতটুকু বুঝাতে পারি, সবাই লিখেন ভাইয়া ফুল ক্লাস ফুল ডান, ফুল ক্লাস ফুল ডান। একটা পড়া আপনাদের, আপনারা জিরান্ড ওয়ার্ড এবং ইনফিনিটি ওয়ার্ড সবগুলো মুখস্থ করবেন আপনাদের লেকচার শিট থেকে। ঠিক আছে, জিরান্ড ওয়ার্ড এবং ইনফিনিটি ওয়ার্ড গুলো মুখস্থ করবেন বাসায়। যার বাসায় যেই বই আছে সে ওখান থেকে প্র্যাকটিস করবেন। একটা এক্সাম্পলও যদি না যদি পারেন, অবশ্যই আমার জন্য রাখবেন, আমরা সেটা কি আপনাদেরকে ধৈর্য ধরে সলভ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ফারহানা আজকে আর টাইম নেই। ঠিক আছে, আগামী ক্লাসে আপনার সমস্যা সবার আগে সমাধান করবো। ঠিক আছে, ইন কেস সম্ভাবনা বোঝাতে ব্যবহার করা হয়, আমি সেটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিব। হ্যাঁ ফারহানা, আপনি আপনি যদি বলেন তাহলে শেষ করতে চাই, কারণ আপনাকে আমি কথা দিয়েছিলাম শেষে পড়াই দিব। তাহলে হ্যাঁ, সবাই তাহলে চলে যান, আমরা ফারহানাকে একটু দেখাই দিতে চাই, বা চাইলে লিখে নিতে পারেন। দেখেন, ইন কেস এবং ইফ পার্থক্যটা বুঝেন। মানে এই ইফ অর্থ যদি, আর ইফ ব্যবহার করা হয় 100% শর্ত বুঝাতে। কি বুঝাতে? 100% শর্ত বুঝাতে। আর ইন কেস অর্থ যদি না। ঠিক আছে, এটা মূলত ব্যবহার করা হয় ভবিষ্যৎ সম্ভাবনা বুঝাতে। কি বুঝাতে? ফিউচার পসিবিলিটি বুঝাতে। সম্ভাবনায় আমার কি বানানো হয়েছে? হ্যাঁ, ভবিষ্যৎ সম্ভাবনা বুঝাতে। ঠিক আছে, এখন কোনটা কখন ব্যবহার করা হয় দেখেন। এই ইন কেস এবং ইফ দুটি কন্ডিশনালে ব্যবহার হতে পারে, বাট ইফটা মূলত ব্যবহার করা হয় 100% শর্ত বোঝাতে, বাট ইন কেস ব্যবহার করা হয় ভবিষ্যৎ সম্ভাবনা বোঝাতে। সেটা কেমন একটু দেখেন। বললাম যে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। তুমি আসলেই কেবল আমি যাব, তুমি না আসলে আমি যাব না। এই জন্য এখানে কি লিখলাম? ইফ, একেবারে 100% শর্ত। আপনি আসলে আমি যাব, আদারওয়াইজ যাব না। বাট আপনি এখন ধরেন ক্লাস বাজারে যাবেন, বাজারে যাওয়ার সময় হঠাৎ আকাশে মেঘ ধরছে, আপনার আম্মু বললো যে হালিমা ছাতাটা নিয়ে যাও, যদি না বৃষ্টি আসে, আকাশের অবস্থা ভালো না এখন, বৃষ্টি আসতেও পারে নাও আসতে পারে। ঠিক আছে, বৃষ্টি আসবে নাকি আসবে না এটা কিন্তু জানে আল্লাহ, বাট আমরা কিন্তু কি বললাম? যে ছাতাটা নিয়ে যাও। এই যে অসম্ভাবনা মানে সম্ভাবনা বা ভবিষ্যৎ সম্ভাবনা বোঝাতে কি ব্যবহার করা হয়? ভবিষ্যৎ সম্ভাবনা বোঝাতে ব্যবহার করা হয় হলো ইনকেস। আমি এখানে বললাম, ধরুন বললাম যে বললাম যে আমি বললাম যে টেক ইউর আমব্রেলা। বললাম কি? আমি বললাম যে টেক ইউর আমব্রেলা, তুমি তো তোমার ছাতাটা নিয়ে যাও। এখানে কি ইনকেস দিবা নাকি ইফ দিবা?
ইট রেইনস, যদি না বৃষ্টি আসে। আচ্ছা বলো, এখন এখানে কি ইফ দেওয়া উচিত নাকি ইনকেস দেওয়া উচিত? এখানে কি যদি বলে কোনো কথা আছে, কোনো শর্ত বুঝাচ্ছে? মানে বৃষ্টি মানে বলছে যে তুমি তোমার ছাতাটা নিয়ে যাও যদি না বৃষ্টি আসে। এখন বৃষ্টি আসতেও পারে, না আসতে পারে, এটা কিন্তু একমাত্র আল্লাহ জানে। আপনারা বললেন স্যার আপনার নাম্বারটা একটু বলুন, আমি নাম্বারটা বলে দিলাম। একজন বলে স্যার নাম্বারটা একটু লিখে দেন, যদি না মুখস্থ না করতে পারি বা যদি না ভুলে যাই। বললো তো ভুলে যেতে পারেন নাকি? আমি মুখে বলে দিলে কেউ মনেও রাখতে পারেন, কেউ ভুলেও যেতে পারেন, সেটা ভবিষ্যৎ সম্ভাবনা। বাট ইফ মানে হলো 100% শর্ত বোঝাতে হবে, ঠিক আছে? এই জন্য এখানে ইফ। ফারহানা, আপনি কি বুঝতে পারতেছেন? ফারহানা এই মেয়েটা কোথায় এখন? এই হালিমাকে একটু দাও, হালিমাকে। স্যার জেরান্ড ওয়ার্ড আর একটা কি যেন করতে বললেন, এটা বুঝতে পারিনি। জিরান্ড ওয়ার্ড এবং ইনফিনিটিভ ওয়ার্ড গুলো আর কি, মানে কিছু ওয়ার্ড আছে এই ওয়ার্ড গুলোর পর সবসময় ভার্ব প্লাস আইএনজি আছে হয়, আবার কিছু ওয়ার্ড আছে এই ওয়ার্ড গুলোর পর সবসময় কি হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। যেমন ওয়ান্ট, ঠিক আছে ওয়ান্টিং স্যার। বলে কোনো কথা কিন্তু পৃথিবীতে নাই। এইরকম কিছু ভার্ব আছে, এগুলো বই থেকে বা শিট থেকে পড়ে নেবেন, ঠিক আছে? তাহলে সবাই ঠিক আছে, ভালো থ্যাংক থাকেন। ইউ এই স্যার। মেয়েটা কোথায়, আমি কিন্তু তার জন্য আলোচনা করতেছি, ঠিক আছে? এখন সেই তো নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে তাহলে, ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস।